হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য অনেকদিন পরে একটা কোরিয়ান ড্রামার গল্প নিয়ে এলাম। এটি সুপার রোমান্টিক একটা ড্রামা এবং অনেকের হয়তো এই ড্রামা দিয়ে কোরিয়ান ড্রামা জগতে পদার্পণ। আমার নিজেরও প্রথম ড্রামা ছিল এই প্লেফুল কিডস। তো এই ড্রামাতে আমরা দেখব একটি মেয়ে কীভাবে ছ্যাঁচড়ার মতো একটি ছেলের পিছনে সবসময় পড়ে থাকতো। যতক্ষণ না সে ভালোবাসবে ততক্ষণ সে তার পিছনে একদম সুপার গ্লুর মতো লেগেই ছিল। তো চলুন দেখা যাক একটি জিনিয়াস ছেলের পিছনে একটা বোকা মেয়ে কীভাবে ছ্যাঁচড়ার মতো ঘুরে বেড়াতো এবং সেই ছেলে আদৌ তাকে অ্যাকসেপ্ট করে কিনা। চলুন মূল গল্পেই যাওয়া যাক। তো ড্রামার শুরুতে আমরা দেখতে পাই একটি মেয়েকে। এই মেয়ের নাম ওহানি। মেয়েটি একটা বনে বসেছিল আর সে স্বপ্ন দেখছিল কোনো একটা ছেলে তাকে কিস করছে। তারপরে সে দেখতে পায় একটা সাদা ঘোড়া হেঁটে যাচ্ছে। ও ঘোড়াটিকে ফলো করতে করতে যেতে থাকে। মনে হচ্ছিল ও কোনো রূপকথার বাগানে হাঁটছে। কিছুক্ষণ পরে দেখতে পাই ওই ঘোড়াটি একটা মানুষ হয়ে গিয়েছে। আর এই ছেলেটির নাম বেকসেনজো। এই ছেলেটি ওর স্বপ্নের পুরুষ। ও অনেক বছর যাবৎ ওর উপর ক্রাশ খেয়েই আছে। আর এখন দেখা যায় যে ও আসলে ওদের স্কুলেরই গার্ডেনে বসে স্বপ্ন দেখছিল। ওর মনে পড়ে যায় ওর ক্লাস শুরু হয়ে গিয়েছে। ও ক্লাসে চলে আসে। ওহানি পড়াশোনায় একদমই ভালো ছিল না। ওর দুজন খুব ক্লোজ বান্ধবী ছিল। আর ও পছন্দ করে সব থেকে জিনিয়াস স্টুডেন্টকে, যার নাম বেকসেনজো। বেকসেনজো দেখতে যেমন সুদর্শন ছিল তেমনি ওর পিছনে অনেক মেয়ে লেগেছিল। আর তেমনি বেকসেনজো এমন বোকা মেয়েদের একদমই পছন্দ করতো না। মানে ওহানি কল্পনা করতে থাকে ও যদি গুন্ডা পান্ডা এবং অনেক লোকজন নিয়ে এখন ওকে থ্রেট দেয় যে তোমাকে আমাকে ভালোবাসতেই হবে, না হলে তোমাকে মরতে হবে। কিন্তু হয়তো বেকসেনজো বলবে আমি মরে যাবো কিন্তু তবুও তোকে ভালোবাসবো না। ওখানে থাকা কফিনে মনে হচ্ছিল যে বেকসেনজো শুয়েই পড়বে, কিন্তু তবুও ওহানিকে বেকসেনজো ভালোই বাসবে না। এগুলো কিন্তু ওহানির কল্পনা ছিল। ও কল্পনা করছিল ও একটা গ্যাং নিয়ে বেকসেনজোকে এভাবেই অ্যাটাক করছে, তবুও বেকসেনজো ওকে ভালোবাসছে না। তো আমরা ওর বাবাকে দেখতে পাই এবার। ওর বাবার একটা রেস্টুরেন্টের শপ ছিল। এখানে অনেক মানুষের যাতায়াত ছিল। পরদিন বেকসেনজো দেখতে পায় যে ওকে কোনো একটা মেয়ে চিঠি লিখেছে, কিন্তু ওই চিঠিতে সমস্ত বানানই ভুল ছিল। ও চিঠিটা পড়ে খুবই মজা পায়। ওর এই চিঠিটা আসলে ওহানি লিখেছিল। এখন ও ওহানিকে উপর থেকে ডাক দিয়ে বলে, তুমি ওহানি তাই না? তুমি আমাকে চিঠি লিখেছিলে, কিন্তু তুমি যে চিঠিটা আমাকে লিখেছো তাতে অজস্র বানান ভুল। তো সে ওই ভুল বানানগুলো গোল গোল করে চিহ্ন করে দিয়ে ওকে দিয়ে দেয় আর বলে যে তুমি নিজেই দেখো যে তুমি কত ভুল করেছো। ওহানি ভেবেছিল যে বেকসেনজো হয়তো তাকে রিটার্ন একটা চিঠি দিয়েছে, কিন্তু দেখা যায় বেকসেনজোর সমস্ত ভুলগুলো ধরিয়ে দিয়েছে। এতে সবাই ওকে নিয়ে মজা করতে থাকে। তখন দেখা যায় ওখানে অন্য একটি ছেলে চলে আসে, ওর নাম বনজঙ্গ। তো বনজঙ্গ বলে যে তুমি কিভাবে ওহানিকে এত মানুষের ভিতরে অপমান করতে পারো। মানে এই ছেলেটি আবার ওহানিকে অনেক দিন ধরে প্রচুর ভালোবাসে। আবার ওহানি পছন্দ করে বেকসেনজোকে। তো বেকসেনজো ওখানে বলে যে যে টপ 50-র ভিতরে থাকতে পারে না সে মেয়ে কিভাবে আমাকে চিঠি লেখার সাহস পায়। এদিকে আমরা দেখতে পাই ওরা একটা নতুন বাড়ি কিনেছিল। ওহানির বাবা অনেক টাকা দিয়ে এই বাড়িটা কিনেছে। আর এখানে আজকে ওর সমস্ত বন্ধুরা আসে। যেহেতু ওরা নতুন বাড়িতে উঠেছে তাই ওরা সবাই এখানে খাওয়া দাওয়া করতে এসেছিল। আর কিছুক্ষণ পরে হঠাৎ করে ভূমিকম্প শুরু হয়। এতে ওদের বাড়িটি একদম ভেঙে যেতে থাকে। এই ভূমিকম্প যদিও মাত্র 2 মাত্রার ছিল, তবুও শুধুমাত্র ওদের বাড়িটি ভেঙে গিয়েছিল। মানে ওহানির বাবা আসলে ভুল করেছে। আর এখন দেখা যায় এই সংবাদ যখন টিভিতে দেখাচ্ছিল তখন ওহানির বাবার বন্ধু এই সংবাদটা দেখে খুবই মর্মাহত হয়। ওহানি যখন পরদিন স্কুলে যায় সবাই ওকে নিয়ে মজা করতে থাকে, কারণ ওরা কত বোকা যে ওরা এরকম ভাঙাচোরা একটা বাড়ি কিনেছিল যেখানে মাত্র 2 মাত্রার ভূমিকম্পেই ওদের বাড়িটি ভেঙে গিয়েছে। ওই স্কুলে যেয়ে দেখতে পাই বনজঙ্গ ওর নামে ডোনেশন তুলছে, মানে যেহেতু ওদের বাড়িটি ভেঙে গিয়েছে তাই। এখন বনজঙ্গ বেকসেনজোকে বলে যে তুমি তো অনেক বড় লোকের ছেলে, তুমি কি কিছু ডোনেট করবে না? বেকসেনজো ডোনেট করতেই যাচ্ছিল, তখন ওহানি বলে থাক, তোমাকে ডোনেট করতে হবে না। আর তুমি যেন কি বলেছিলে আমি টপ 50-র ভিতরে থাকতে পারবো কি না? আর এবার নিজের টাকাও গুটিয়ে নিয়েছিল বেকসেনজো। বেকসেনজোকে ও বলে যে আমি রাস্তায় থাকবো তবুও তোমার কাছ থেকে কোনো প্রকার কোনো সাহায্য নিব না। ওহানির বাবার বন্ধু এই নিউজ দেখার পরে ওহানির বাবাকে বলে ওদের বাড়িতে এসে থাকার জন্য যতদিন ওরা নতুন একটা বাড়ি কিনতে না পারছে তাই ওরা এই বাড়িতে এসে উঠেছিল। এরা তো অনেক ধনী ছিল, কিন্তু ওহানি জানতোই না ওর বাবার বন্ধুর ছেলেই বেকসেনজো, যাকে ও বলেছিল যে ওর রাস্তায় থাকবে তবুও বেকসেনজোর কাছ থেকে কোনো সাহায্য নিবে না। অবশেষে কিনা ওদের বাড়িতে এসে ওকে উঠতে হলো।
তো ওহানি এখানে ভেক্সেনজোকে দেখে তো অবাক হয়ে যায় যে ওদের বাড়িতেই ওকে শেষ পর্যন্ত আসতে হলো। এখনও বাড়িতে এসে পড়ে। ভেক্সেনজোর মা তো প্রচণ্ড খুশি হয় ওহানিকে দেখে। ও তো অনেক পছন্দ করে ওকে। ভেক্সেনজোর একটা ছোট ভাই আছে, ওর নাম বেক ইনজু। তবে ইনজু কিন্তু পছন্দ করে না একদমই ওহানিকে, কারণ ও ওহানিকে ওর একটা পড়া সলভ করে দিতে বলেছিল। কিন্তু ওহানির মাথায় এতটাই গোবর যে ওর এই সামান্য পড়াও সলভ করে দিতে পারে না। এখন দুই ভাইয়ের কেউ তো ওকে পছন্দ করে না, আর ওর মা ওকে প্রচণ্ড পছন্দ করে। ওর মা ওর জন্য অনেক সুন্দর করে ওর রুমটা সাজিয়ে দিয়েছে। ওর জন্য একটা প্রিন্সেস বেড রেখেছে, ওকে একজোড়া জুতাও কিনে দিয়েছে। এখন পরদিন যখন ওরা খাচ্ছিল, তখন ভেক্সেনজোর মা দ্রুত ওহানিকে বলতে থাকে, তুমি তো এখানকার পথঘাট চেনো না, তাই তুমি আজকে ভেক্সেনজোর সঙ্গে স্কুলে যাবে। ও তো দৌড়াচ্ছিল। ভেক্সেনজো ওকে বলে, আমরা যে একই বাড়িতে থাকছি এটা তুমি স্কুলে গিয়ে কাউকে বলো না, তাহলে আমার রেপুটেশনের একদম 12টা বেজে যাবে। ওহানি বলে, ঠিক আছে, আমি কাউকে বলবো না। ও চুরি করে পরে দেখতে থাকে ভেক্সেনজোকে, কারণ ওহানি ক্লাস 7-এ পড়তো আর ভেক্সেনজো ক্লাস 1-এ পড়তো। কারণ ভেক্সেনজো অনেক ভালো স্টুডেন্ট ছিল, সেই অনুযায়ী ও ক্লাস 1-এই পড়ার কথা। তো যখন বাড়িতে আসবে তখন ওকে রেখেই আগে বাড়ি চলে আসে ভেক্সেনজো। ওহানিকে নিয়ে চিন্তা করছিল ভেক্সেনজোর মা। এখন কিন্তু ভেক্সেনজোরও একটু চিন্তা হচ্ছিল, এত রাত হয়ে গেল, মেয়েটা এখনও ফিরল না। তো দেখা যায় ওহানি অনেক রাগ করতে করতে ফিরছিল, কারণ ওকে রেখেই সেনজু আগেই চলে এসেছে। ও যখন ফিরছিল তখন ওর সামনে একটা লোক এসে দাঁড়ায়। এই লোকটা একটা ভণ্ড লোক ছিল। লোকটির জাস্ট একটা কোট পরা ছিল। এখন ও ওহানির সামনে ওই কোটটি আলগা করে দিতে চাইছিল। ও ওহানিকে বলে, তুমি যদি আমার নোট দেখো তবে আমি তোমার জুতা দিয়ে দেব। ওহানি বলে, আচ্ছা ঠিক আছে, কারণ ওই জুতা ওর গিফটের জুতা ছিল। আর বলে যে আমাকে একটু রেডি হতে দাও। ঠিক আছে, ও এখন নিজেকে রেডি করতে থাকে জুতা নেওয়ার জন্য। ওই লোককে ওর দেখতেই হবে। যখনই ও দেখতে যাবে তখনই ওখানে ভেক্সেনজো চলে আসে আর ওর চোখ আটকে দেয়। আর ঠিক দেখা যায় ওই লোক তখন খুলে আবার বন্ধও করে ফেলে। আর ওকে এবার ভেক্সেনজো ওয়ার্নিং দিয়ে নিয়ে বাড়ি চলে আসে ওহানিকে। ওহানি বাড়িতে এসে অনেক পড়াশুনো করতে থাকে, কারণ ও বলেছিল ও টপ 50-র ভিতরে আসবে। তখন ভেক্সেনজোর মা এসে সেনজুর ছোটবেলার অনেকগুলো ছবি দেখাতে থাকে ওহানিকে। সেনজুর মা সবসময় চাইতো ওনার একটা মেয়ে হোক, তাই ভেক্সেনজোকে সবসময় উনি মেয়ের মতো করে সাজিয়ে রাখতেন। এগুলো দেখে ওহানি বেশ মজা পায়। এরপরে দেখা যায় যে ওদের দুজনের ড্রেস চেঞ্জ হয়ে যায়। তখন ওহানি সেনজুর একটা ছবি ওকে দেখায় আর ওকে নিয়ে মজা করতে থাকে। আর স্কুলের সব স্টুডেন্টরা তো ওদের দিকে তাকিয়ে থাকে। আর ওই ছবিটা কেড়ে নেওয়ার জন্য সেনজু যখন ওকে বলে, তখন ওকে ওয়ার্নিং দেয় উল্টো ওহানি, আর বলে যে তুমি যদি আমাকে পড়াশোনা করাও, মানে তুমি যদি আমাকে টপ 50-র ভিতরে আনতে পারো, তবে আমি এই ছবি কাউকে দেখাবো না আর তোমাকে দিয়ে দিব। তো সেনজু আর কি করবে, রাজি হয়ে যায়। সেনজু যখন ওহানিকে পড়াতে বসে তখন ও কেবল সেনজুর দিকেই তাকিয়ে থাকে। সেনজু যা বলছিল তার XYZ কোনো কিছুই মাথায় ঢুকছিল না ওহানির। ওকে পড়াতে গিয়ে তো বিরক্ত হয়ে যায় ভেক্সেনজো। ও বলে এমন বোকা মানুষ কিভাবে হতে পারে। তারপরে ও কঠোর পরিশ্রম করতে থাকে, ও অনেক পড়াশোনা করতে থাকে। ওকে পড়াতে পড়াতে সেনজুয়ে ঘুমিয়ে পড়ে আর ও সেনজুর পাশে ঘুমিয়ে পড়ে। এটা যখন সেনজুর মা দেখে ফেলে উনি তো খুবই খুশি হয়ে যান, আর ওনার ক্যামেরা দিয়ে ওদের দুজনের একটা সুন্দর ছবি তুলে নেয় এভাবে। এর পরের দৃশ্যে আমরা দেখি যে ওদের পরীক্ষা হয়ে গিয়েছিল, আর সেনজু কী রেজাল্ট করেছে ওটা দেখার জন্য এসেছিল ওহানি। আর সেনজু জানতো ও ফার্স্ট হবে, কিন্তু ও দেখছিল ওহানির রেজাল্ট, আর ও দেখে ওহানি আসলে 50তম হয়েছে। ওহানি কিন্তু ভয়ে এখনো ওর রেজাল্ট দেখেনি, কিন্তু সেনজু বলে তুমি যে তোমার রেজাল্ট আগে দেখো। ওহানি দেখে যে ও আসলে টপ 50-র ভিতরে চলে এসেছিল। ও তো ভীষণ খুশি হয়েছে আর সেনজুকে থ্যাংক ইউ বলে। এরপরে দেখতে পায় যে ও সেনজুর সঙ্গে একটা ক্লাস করার সুযোগ পায়, যেহেতু ও টপ 50-র ভিতরে চলে এসেছে। আর ও ক্লাসে বসে সব সময় ওকে যেন পাহারা দিতে থাকে, কোন মেয়ে ওকে দেখছে, কোন মেয়ে ডিস্টার্ব করছে, এসব ও সব সময় ফলো করতো সেনজুকে। ওদের স্কুলে এখন সাংস্কৃতিক ক্রিয়া অনুষ্ঠান চলছিল, এখানে ও বিভিন্নভাবে সেনজুকে ফলো করতে থাকে। আজকে ক্লাস 1 এবং ক্লাস 7-এর ভিতরে একটা দৌড় প্রতিযোগিতা ছিল। এখানে সেনজুর মা চুপি চুপি চলে আসে ওদের দুজনের ছবি তোলার জন্য। সেনজু জানতে পারলে তো রক্ষা থাকবে না, তাই ওর মা ছদ্মবেশে এসেছিল। আসলে সেনজুর মা অনেক মজার একটা মানুষ ছিল, আর ও সবসময় চাইতো যেন সেনজু আর ওহানির মিল হয়। তো ওদের এখন প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল। ওহানিদের পোশাক ছিল হলুদ, আর ওর হাতে একটা হলুদ প্লাস্টিক ছিল, ওটা দেওয়ার কথা ছিল বনজঙ্গুর হাতে, কিন্তু ও ওখানে যখন ভেক্সেনজোর দিকে তাকায় ও গুলিয়ে ফেলে ভেক্সেনজো এবং বনজঙ্গুকে। ও দেখতে পায় যে ওর দিকে যেন হাত বাড়িয়ে আছে ভেক্সেনজো। হঠাৎ করে ওর সব এলোমেলো হয়ে যায়, আর ওখানে ও একমাত্র সেনজুকেই দেখতে পায়।
তাই ও সেনজুর হাতে এসে ওর ওই হলুদ প্লাস্টিকটা দিতে যাচ্ছিল, কিন্তু সেনজু তো ওটা নেয় না। আর এই সুযোগে দেখতে পায় যে সেনজুর কাছে যে মেয়েটি এসে কার্ড দিবে সে অলরেডি দিয়ে দেয়, আর এরা পিছিয়ে পড়ে। এখন তো হুঁশ ফিরেও এসেছিল ওহানির, আর ওই খেলায় হেরে যায় ওহানিরা। ওহানি আর কি করবে, ও এখন লুকাতে থাকে আর ওই অরেঞ্জ কস্টিউমটা পরে থাকে, কিন্তু ওকে সবাই অনেক ব্লেম করতে থাকে আর ওকে অনেক মারধর করতে থাকে। আসলে ওর জন্যই তো ওরা হেরে গিয়েছে, কিন্তু বনজঙ্গ থাকতে আর কি। ও যেহেতু ওকে অনেক পছন্দ করে তাই ওকে কোনো কথা শোনাতেই দেয় না। ওই দিন ওহানি পরিবারের সঙ্গে অনেক ড্রিঙ্ক করেছিল, আর ও ড্রিঙ্ক করে অনেক কথা বলে ফেলছিল যে ও অনেক দিন ধরে বেকচুঞ্জুকে পছন্দ করে এসব। বেকচুঞ্জু ওকে পিঠে করে নিয়ে যখন আসছিল তখন ওকে ইচ্ছে করেই বলে, তোমার তো কিছুই নেই, কারণ আমি কোনো কিছুই ফিল করতে পারছি না। আর তখন ওর পিঠের উপরেই দাপাদাপি শুরু করে দিয়েছিল ওহানি। পরের দিন বেকচুঞ্জুর মা এসে ওদের ওই ছবিটা ওহানির বইয়ের ভিতর দিয়ে চলে যায়, আর যাওয়ার আগে সেনজুর মা ওহানির অন্তর্বাসগুলো দেখে, কারণ ওগুলো অনেক কিউট ছিল। পরের দৃশ্যে ওহানির মনে পড়ে গত রাতে সেনজু ওকে বলেছিল যে ওর তো আসলে কিছুই নেই, তাই ও করে কি ও একটা পাগলামি করে। ও সোজা চলে আসে বাইরে খেতে, কিন্তু তখন ইঞ্জু ওকে বলে ওকে লাফদড়ি খেলা শেখাতে। আর ও ওকে লাফদড়ি খেলা শেখাতে শেখাতে ও যা কিছু পরে এসেছিল ভিতরে তার সমস্ত কিছু পড়ে যায়। মানে ও ওর বুক ভারী দেখানোর জন্য ভিতরে আরও কাপড় গুজে এসেছিল, আর সেটা লাফানোর কারণে পড়ে গিয়েছিল। আর এটা বেকচুঞ্জু দেখে ফেলেছিল। এখনও ওহানিকে কে পায়, ও তো লজ্জায় একদম শেষ। পরে ও যখন স্কুলে আসে তখন দেখা যায় ওর বইয়ের ভিতর থেকে ওই ছবিটা পড়ে যায়। বনজঙ্গ যখন ওই ছবিটা তোলে তখন তো ওর চক্ষু চড়ক গাছ হয়ে যায়। এরা দুজন একসঙ্গে কি করছে, কারণ কেউ তো জানে না ওহানিরা বেকচুঞ্জুদের বাড়িতেই থাকে। পুরো স্কুল এই ছবিতে ছবিতে একাকার হয়ে যায়, সবাই এই ছবিটা দেখছিল। এখন বনজঙ্গর তো প্রচণ্ড মন খারাপ থাকে, আর বেকচুঞ্জু এই ছবি দেখার পরে ওহানির উপরেই খেপে যায়। পরে ওহানির বন্ধুরা আসে ওদের বাড়িতে, বলে যে সেনজুদের বাড়িটা কেমন ওরা দেখবে। তো সেনজু যখন দেখে যে ওহানি ওর বন্ধুদেরও নিয়ে এসেছে, ও আরও রেগে যায়, কিন্তু ওর মার কারণে ও বেশি রাগারাগি করতে পারে না। ওর মাই তো এই অঘটনটা ঘটিয়েছে, সমস্ত স্কুলকে জানিয়ে দিয়েছে যে ওরা দুজন একসঙ্গে থাকে। পরে ওহানি কাউকে একটা বলছিল যে ছবিটা তো ও রাখেনি, ছবিটা রেখেছিল ওর মা। এবার বেকচুঞ্জু বুঝে যায় যে আসলে ওর মাই এই কাজটা করেছে। পরে ওরা ফ্যামিলি এবং বন্ধুরা সবাই মিলে একটা ট্যুরে যায়। ওরা একটা বিচে গিয়েছিল, এখানে ওরা সবাই অনেক মজা করে, কিন্তু এখানে প্রত্যেকবার অপমান করতে থাকে বেকচুঞ্জু ওহানিকে, আর ওদের দুজনের খুনসুটি লেগেছিল। এদিকে যখন বনজঙ্গ জানতে পারে যে ওহানি ও ট্রিপে গিয়েছে, তখন ও একটা গাড়ি ভাড়া করে নিয়ে ওদের উদ্দেশ্যে রওনা দিতে থাকে। এরপরে আমরা দেখি যে ওরা সমুদ্রের জলে অনেক মজা করছিল, কিন্তু হঠাৎ করে ইঞ্জু মজা করতে করতে সমুদ্রের অনেক গভীরে চলে যায়। ওহানি সবাইকে অনেক ডাকে, কিন্তু কেউ ওর ডাকে সাড়া দেয় না। ওহানি নিজেও সাঁতার পারতো না, কিন্তু তাও ইঞ্জুকে বাঁচানোর জন্য চলে যায়। আর বেকচুঞ্জু কিছুক্ষণ পরে ওদের দেখতে পায়, আর ও তো দৌড়ে চলে যায় ওদের বাঁচাতে। এদিকে দুই বাবা এভাবেই ছিল যে ওরা আর উঠতে পারে না। এরপরে দেখা যায় যে ওরা ঠিকমতো বেঁচে তো এসেছিল, কিন্তু একটা পাগলামি করে ফেলেছিল ওহানি, কারণ ওহানি নিজেও সাঁতার জানতো না। ওদের তো ধরাশয়ী অবস্থা হয়ে গিয়েছিল। রাতের বেলা যখন ওহানি বসেছিল তখন ওকে এসেও অনেক বকাবকি করে বেকচুঞ্জু, আর বলে তুমি যেখানেই যাও সেখানেই তুমি ঝামেলা বাঁধাও, তুমি কি ঝামেলা ছাড়া চলতে পারো না? আর তখন আমরা দেখি বনজঙ্গ একদম বনজঙ্গল সেজে সেখানে হাজির হয়েছে। মানে ওর এই পর্যন্ত আসতে গিয়ে কি কি পোহাতে হয়েছে আল্লাহই ভালো জানে। তারপরে দেখা যায় ওরা ফিরে এসেছিল, আর এখন আমরা এদের সবাইকে দেখতে পাই যে যেহেতু টপ 50-র ভিতরে চলে এসেছিল ওহানি, তাই ওদের ক্লাসের সমস্ত স্টুডেন্টরা বলে ওরা সবাই বেকচুঞ্জুর কাছে পড়তে চায়, তাহলে ওরাও ভালো করতে পারবে। ওরা সবাই বেকচুঞ্জুর বাড়িতে চলে আসে, আর ওহানি তো লুকিয়ে পড়ে। বেকচুঞ্জু ওহানিকে ডাকে আর বলে, আমি জানি ওহানি তুমি ওখানেই আছো, তুমি আর কত ঝামেলা সৃষ্টি করবে। ওহানি সেনজুকে রিকোয়েস্ট করে মাত্র একবার ওদের পড়ানোর জন্য। তো সেনজু আর কি করবে, ওদের সবাইকে এখন পড়াতে শুরু করে, কিন্তু ওদের পড়ার যে অবস্থা ছিল, এদিকে সেনজুর মা তো খুব খুশি হয়ে গিয়েছিল। ওহানি হা করে শুধু বেকচুঞ্জুকে দেখতে পায়, ওর বন্ধুরা পিছনে ঘুমিয়ে পড়ে, এভাবেই চলছিল। এবার দেখা যায় সেনজুর মা আর বাবা আর ভাই কোথাও একটা চলে গিয়েছিল, বাড়িতে এরা দুজন ছাড়া কেউ ছিল না। এখন ওহানি তো রান্নাবান্না করতে পারে না, ও রান্না করতে গিয়ে একদম ধোয়া ধোয়া করে ফেলেছিল, খাবার পুড়িয়ে ফেলেছিল। কিন্তু কিছুক্ষণ পরে খুব পারফেক্টভাবে খাবার বানিয়ে ফেলেছিল সেনজু। তখন সেনজু বলে স্মার্ট লোকজন ছাড়া খাবার কেউ বানাতেই পারে না। আর ওহানি বলে তাহলে তো আমার বাবা আর বনজঙ্গ অনেক স্মার্ট, কারণ ওরা অনেক ভালো খাবার বানাতে পারে। আর এতে সেনজু তো আবার মেজাজ খারাপ হয়ে যায়, ও বলে তোমাকে আর খেতে হবে না। ওটা বলে ওর খাবার নিয়ে এখানে ফেলে দেয়, আর ওর দিকে তাকিয়ে ওহানি বলে আমি তো এক চামচও খেতে পারলাম না।
এরপরে ওহানি ওর একটা বই খোঁজার জন্য সেনজুর ঘরে আসে। সেনজু তখন ঘুমাচ্ছিল এবং ও সেনজুর কিছু ছবি দেখে ওখানে থেমে যায়। আর একটু অর্ধেক শব্দ হয় সেনজু ওর হাত ধরে ফেলে আর বলে, এই রাতে তুমি আমার ঘরে কি করছো? এদিকে একে তো বাড়িতে কেউ নেই, তারপরে এই রাত্রে তুমি আমার ঘরে এসেছো, তুমি কি এটা করতে চাও আমার সঙ্গে? এটা বলে ওকে ওখানে শুইয়ে দেয়। কিন্তু ভয়ে পেয়ে গিয়েছিল ওহানি। তারপরে ওহানি ওখান থেকে দৌড়ে চলে আসে, কিন্তু তার মতো ইঞ্জু ও তার বাবা মা চলে এসেছিল। আর ইঞ্জু দেখতে পায় ওর ভাইয়ের ঘর থেকে ওহানি বেরিয়ে আসছে। এরপরে আমরা দেখি ওহানির রেখে যাওয়া বইটা দেখে মজাই পাচ্ছিল বেকচেনজো, কারণ ওখানে অনেকগুলো ছবি আঁকা ছিল বেকচেনজোর। এদিকে তো লজ্জায় মরে যাচ্ছিল ওহানি। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে ওহানি চিন্তা করে ও একটা কলেজে অ্যাডমিশন নেবে, কিন্তু ও যখন ওটার জন্য রেজিস্ট্রেশন করছিল তখন ওর কম্পিউটারটা হঠাৎ করে আর কাজ করে না, কিন্তু বেকচেনজো এসে ওটাকে সারিয়ে দেয়। আর দেখা যায় যে ওর রেজিস্ট্রেশন ফুলফিলভাবে হয়ে যায়, এখন শুধু ইন্টারভিউ বাকি আছে। তো ও এখন বেকচেনজোকে বলে, তুমি কোন ইউনিভার্সিটিতে পড়তে চাও? বেকচেনজো এখনও কিছুই ঠিক করেনি। তখন ও বলে যে তোমার কোনো স্বপ্ন নেই, তুমি জীবনকে এক্সপ্লোর করো। তখন বেকচেনজো বলে, আমার স্বপ্ন? আমি তো জানিই না আমার স্বপ্ন কী। আসলে বেকচেনজো অনেক জিনিয়াস স্টুডেন্ট হওয়া সত্ত্বেও ও কখনো স্বপ্নই দেখেনি। ও জানেই না ও ভবিষ্যতে কী হতে চায়, কিন্তু ওর মনে হচ্ছে এবার ওর স্বপ্নটা দেখা উচিত। এরপরে আমরা দেখি যে ভিজে ভিজে ইন্টারভিউ দিতে চলে গিয়েছিল ওহানি। তখন দেখা যায় টিচাররা ওর উপর খুশি হয়েছিল ডেডিকেশন দেখে। এদিকে বেকচেনজোকেও নানাভাবে উৎসাহিত করতে থাকে ওহানি পরীক্ষা দেওয়ার জন্য। আর এবার বেকচেনজো রাজি হয়ে যায়। পরীক্ষা দিন সকালে ওর কাশি হচ্ছিল, তাই ওহানি ওকে একটা ওষুধ খাইয়ে দেয়। কিন্তু ওষুধ খাওয়ানোর পরেও বুঝতে পারে যে এটা ও অনেক বেশি ডোজের দিয়ে ফেলেছে, এখনও পরীক্ষা দিতে গেলেই ওর ঘুম চলে আসবে। তবুও ও পরীক্ষা দিতে আসে। আর বেকচেনজো পরীক্ষা দিতে গিয়ে দেখা যায় ওর প্রচুর ঘুম আসছিল এবং ও ঘুমিয়ে ঘুমিয়েই এক প্রকার পরীক্ষা দিয়েছিল। তারপরে ওর জন্য অনেক মন খারাপ ছিল ওহানির। ওহানিকে ওর এক সিনিয়র এসে বলে যে তুমি কেমন মেয়ে, তোমার জন্য বেকচেনজো আজকে পরীক্ষার হলে ঘুমিয়ে ঘুমিয়ে পরীক্ষা দিয়েছে, তুমি শুধুমাত্র ওর জীবনে ঝামেলা করতে এসেছো। ওহানির এটা নিয়ে অনেক মন খারাপ ছিল, কিন্তু ওহানি অপেক্ষা করেছিল যে ওর রেজাল্ট কী হয়। প্রাং ইউনিভার্সিটি থেকে ওকে ফোন দিয়ে জানানো হয় যে ও অ্যাডমিশনে সিলেক্ট হয়েছে, কিন্তু ওর মন খারাপ লাগছিল যে ওর জন্য বেকচেনজোর স্বপ্ন ভেঙে যাচ্ছে। তাই ও ঠিক করে ও সেনজুদের বাড়িতে আর থাকবে না। রাতের অন্ধকারে ওর জামাকাপড় সব গুছিয়ে নিয়ে যখন বের হয়ে যাচ্ছিল, তখন সেনজু ওকে বলে, তুমি কোথায় যাচ্ছ? ও সেনজুকে বলে যে আমি চলে যাচ্ছি, আমার জন্য তোমার অনেক ঝামেলা পোহাতে হচ্ছে। তখন বেকচেনজো ওকে একটা কাগজ দেখায় আর বলে, এটা দেখে তারপরে যাও। তখন দেখা যায় যে বেকচেনজো ঘুমিয়ে ঘুমিয়ে পরীক্ষা দিয়ে অনেক মার্কস পেয়েছে এবং ওহানি যে বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিট হয়েছে ওকেও ওই বিশ্ববিদ্যালয়ে ডাকা হয়েছে। ও বলে, তুমি তো আরও অনেক মার্ক পেয়েছো, এত কম একটা লো টাইপের বিশ্ববিদ্যালয়ে কেন পড়বে? তখন বেকচেনজো বলে, ওরা আমাকে অফার করেছে আমাকে বিদেশে পড়তে পাঠিয়ে দিবে, তাছাড়া আমি আমার লাইফকে এক্সপ্লোর করতে চাই, আমি চাই আমার স্বপ্ন কি সেটা জানতে। আর ওহানি ভাবে যেহেতু ওর স্বপ্ন পূরণ হয়েছে সেহেতু ও কেন চলে যাবে, তাই ও পুনরায় স্যাসরার মতো আবার ওদের বাড়িতে ফিরে আসে। এদিকে সবাই অনেক খুশি হয়েছিল, কারণ ওরা দুজনেই একই ইউনিভার্সিটিতে অ্যাডমিট হচ্ছে। বিশেষ করে বেকচেনজোর মা অনেক খুশি হয়েছিল। বেকচেনজোর জন্য একটা শার্ট কেনার জন্য একটা দোকানে গিয়েছিল ওহানি, কিন্তু দাম দেখে ওর তো কপালে চোখ উঠে যায়। ও বলে এত টাকা ও কোথায় পাবে, তাই ও পার্ট টাইম জব করা শুরু করে দেয়। কিন্তু ও যেখানে জব করতো সেখান থেকে ওকে অনেক দেরি করে ফিরতে হতো, ইদানিং অনেক টায়ার্ড থাকতো। একদিন ও যখন ওর দোকানে জব করছিল তখন সেখানে কিছু একটা কিনতে গিয়েছিল বেকচেনজো। ও বেকচেনজোকে নিচের মুখটা দেখাবে না বলে এভাবে দাঁড়িয়ে পড়ে, আর ওভাবেই বলে যে আপনি এভাবেই আমাকে টাকা দিয়ে চলে যান। কিন্তু বেকচেনজোর সঙ্গে এহেন আচরণ করার জন্য ওর ম্যানেজার ওকে দেখে ফেলে আর বলে, এভাবেই তুমি দোকানদারি করছো? তো ওকে ওখান থেকে বের করে দেয়। এরপরে ও একটা ডেলিভারি ম্যানের কাজ নেয়, আর ও খাবার ডেলিভারি করছিল। তখন দেখা যায় যে ওর আসলে বেকচেনজোদের বাড়িতেই খাবার ডেলিভারি করতে হবে। এখন ও আবার বিপদে পড়ে যায়, ও কিভাবে এই খাবার ডেলিভারি করবে, না হলে তো বেকচেনজো জেনে যাবে ও ওভারটাইম কাজ করছে। তখন ও আবারও আগের মতো করে মুখ ঢেকে ওর কাছে ওই খাবার ডেলিভারি করে। বেকচেনজো বেশ অবাক হয়ে গিয়েছিল। এরপরে ও বেকচেনজোর জন্য একটা উপহার কেনে, কিন্তু এত টাকা জমিয়ে ও কী উপহার কিনলো আমি বুঝতেই পারিনি।
এমনকি বেক্সেনজু উপহারটা তুলে বলে এটা আবার কি। ও বুঝতে পারেনি আসলে ওর মাথায় যে কী চলে আর ও কী উপহার দেবো নিজেও জানে না। কিন্তু ও এটা বুঝতে পারে যে এতদিন ওভারটাইম আসলে কাজ এজন্যই করতো যাতে ও বেক্সেনজুকে কিছু কিনে দিতে পারে। এর জন্য সেনজু খুশি হয়ে যায়। ওদের স্কুলে আজকে ফেয়ারওয়েল ছিল, ওদের দুজনকেই ডাকা হয় স্টেজে। যখন ওহানি স্টেজে যায় তখন ওর মনে হচ্ছিল ও যেন বিয়ের স্টেজে উঠছে। ও কল্পনা করতে থাকে বেক্সেনজুর সঙ্গে আর বিয়ে হচ্ছে, কিন্তু তখন টিচার কিছু একটা বললে ও কবুল বলে ওঠে, মানে ওর ঘোরে ছিল। তখন সবাই হেসে ওঠে যে এখানে এসব কি বলছে ওহানি। আর ওকে নিয়ে যখন নিচে নেমে আসবে বেক্সেনজু তখন ও হঠাৎ করে বেক্সেনজুর কাঁধের উপর পড়ে যায়। মানে ওহানি যেখানে থাকবে সেখানে ঝামেলা তো থাকবেই, কিন্তু ওর মা খুব খুশি হয়। আর ওর মা বলে আজকে তোমাদের গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে, যাও তোমাদের দুজনের একটা ছবি তুলে দিই। বেক্সেনজু ওকে বলতে থাকে আমি জানতাম তুমি এমনটাই করবে, এর জন্যই তো তুমি আমার ঘাড়ের উপরে পড়লে। ওর সঙ্গে ও ঠিকঠাক দাঁড়িয়ে ছবি তো তুলছিল, কিন্তু হঠাৎ করে ওকে মুখ করা শুরু করে দেয় আর ওর দিকে অন্যরকমভাবে তাকিয়ে পড়ে ওহানি। আর ওভাবেই ওদের মিষ্টি একটা ছবি উঠে যায়। এরপরে দেখি যে ওরা যখন সবাই ফেয়ারওয়েলের পার্টিতে ছিল তখন এখানে ক্লাস 7-এর কিছু স্টুডেন্টকে দেখে ক্লাস 1-এর স্টুডেন্টরা মুখ করতে থাকে আর ওদেরকে নিয়ে হাসাহাসি করতে থাকে। এতে আবার খুব মুড অফ হয়ে যায় ওহানির। ওহানি মনে মনে ঠিক করে ও বেক্সেনজুকে আর পছন্দ করবে না। অনেক দিন অনেকবার হয়েছে, ও টায়ার্ড হয়ে গিয়েছে। বেক্সেনজু এই কথা শুনে ওকে একটা কর্নারে নিয়ে আসে আর বলে তুমি কি বললে তুমি আমাকে আর পছন্দ করবে না? ওহানি বলে হ্যাঁ, আমার গ্রাজুয়েশনও শেষ, তোমার প্রতি আমার প্রেমও শেষ। কিন্তু তখনই ওকে একটা কিস করে দেয় বেক্সেনজু আর বলে দেখো তুমি কত লাল হয়ে গিয়েছো, তুমি কখনোই আমাকে ভুলতে পারবে না। ওহানি তো হা হয়ে যায়, মানে কোনোভাবে বেক্সেনজু কিন্তু ওকে ভুলতে দিবে না। ও যদি ভোলার চেষ্টাও করে তবে এভাবেই ওকে মনে রাখাবে। তো এখন ওহানি আবার অনেকটা অবাক হয়েছিল। ওর বন্ধুদেরকেও এই কথা বলে। আজকে ওর ইউনিভার্সিটিতে প্রথম দিন আর এখানে ওর একটা নতুন মেয়ের সঙ্গে পরিচয় হয়। এই মেয়ের নাম হেরা। তো হেরা এই সেই মুহূর্তের মধ্যেই বন্ধুত্ব করিয়ে ফেলেছিল বেক্সেনজুর সঙ্গে। আর ওদের দুজনকে দেখে আবারও জ্বলে পড়ে মরতে থাকে ওহানি। ওরা সবাই একটা টেনিস ক্লাবে যোগদান করেছিল। দেখা যায় এদের দুজনে তো খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে। আর এখন হেরাই একমাত্র রাইভাল ছিল ওহানির। ওহানি যদি ওর পথ থেকে ওকে সরাতে পারে তবে ওর পথ অনেকটা ইজি হয়ে যাবে। আর ওদের টেনিস ক্লাবে যে মাস্টার ছিল এর নাম কুয়ংসো। এই লোকের বয়স নাকি মাত্র 21 বছর, কিন্তু ওকে দেখে মনে হচ্ছিল 32 বছরের কোনো টিচার। তো ওরা সবাই এখন প্র্যাকটিস করার জন্য দাঁড়িয়ে যায়। হেরাও টেনিস খেলা অনেক ভালো ছিল আর কোয়ংসু হেরাকেও অনেক দিন থেকে অনেক পছন্দও করতো। আর একই রকমভাবে ওখানে হারিয়ে দিয়েছিল মাস্টারকে বেক্সেনজু, কারণ বেক্সেনজু অনেক ভালো খেলতো। তারপরে বেক্সেনজুর পরে এখন পালা এসে যায় ওহানির। ওহানি তো প্রচণ্ড ভয় পাচ্ছিল, কারণ ওহানি টেনিস ব্যাটটা ধরতেই জানে না। এখন ওর দিকে যত বল ছোড়া হচ্ছিল ও ঠিক এভাবেই অজ্ঞান হয়ে পড়ে যায়। ওর নাক দিয়ে রক্ত বের হতে থাকে। পরে দেখা যায় যে বেক্সেনজু ওর এই বন্ধু হেরাকে নিয়ে ওর বাড়িতে আসে অ্যাসাইনমেন্টের কাজ করার জন্য। আর ওদেরকে সবসময় একটা জায়গায় বসে পাহারা দিচ্ছিল ওহানি। কিন্তু ভাগ্য ভালো যে ও একবারের জন্য ধরা পড়ে যায়নি। কিন্তু ওর অনেক খারাপ লাগছিল। ওহানির বাবা বলে আমাদের মনে হয় ওদের বাড়ি থেকে মুভ করা উচিত। আমি চাই আমরা যতদিন না একটা বাড়ি কিনতে পারছি আমরা রেস্টুরেন্টেই থাকবো। তাই ওরা ওদের সঙ্গে আলাপ করে আর বলে আমরা এখান থেকে চলে যাব। কিন্তু বেক্সেনজুর মায়ের অনেক খারাপ লাগে আর বলে আপনারা তো এখানে ভালোই আছেন, কেন চলে যাবেন? ওহানি চলে গেলে আমি অনেক একা হয়ে যাব। আর ওরা যে চলে যাচ্ছে ইঞ্জু এসে এই কথা বলে বেক্সেনজুকে। বেক্সেনজু নিজেরও কিন্তু খারাপ লাগছিল ওহানি চলে যাবে শুনে। ও ওহানিকে বলে তোমরা চলে যাচ্ছ? ওহানি বলে হ্যাঁ। তখন বেক্সেনজু বলে ঠিক আছে, তবে এখন আমরা একটু শান্তিতে থাকতে পারবো। মানে ও চলে যাচ্ছে তারপরেও ওকে এই ধরনের কথা বলল। ওর তো অনেক কষ্ট লাগে, ওর বাবাকে জড়িয়ে ধরে কাঁদে। যখন চলে যাবে ওহানির এদের সঙ্গে কাটানো অনেক সময় স্মৃতি মনে পড়তে থাকে আর ওর নিজের অজান্তেই কেঁদে ফেলছিল। বিশেষ করে বেক্সেনজুর মা তো অনেক ভেঙে পড়েছিল। আর ওরা ওদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। বেক্সেনজুর মা কাঁদতে কাঁদতে বলে এই দুই ছেলেই দায়ী, ওরা দুইজন ওহানির সঙ্গে ভালো ব্যবহার করে না, তার জন্য তো ওহানি চলে গেল। ইঞ্জু বলে এখন আমি আমার রুমটাও ফিরে পাবো, মানে ইঞ্জুর রুমেই এতদিন থাকতো ওহানি। হানি চলে যাওয়ার পরে ওর রুমে সেনজু এসে ঘুরতে থাকে। ও কিন্তু আসলে খুবই মিস করছিল হানিকে, কিন্তু এই কথা ও কিছুতেই ওকে বলতে পারে না। এদিকে ওহানিরও খুবই মন খারাপ ছিল। এখন দেখা যায় পঞ্জুঙ্গু ওহানির বাবার সঙ্গে ওই রেস্টুরেন্টেই কাজ করে। এদের বাড়িটাও খুব ফাঁকা ফাঁকা লাগছিল, কারণ ওহানি এই বাড়িটা একদম মাতিয়ে রেখেছিল।
পরে বেক্সেনজুর মা একদিন যায় ওহানি ইউনিভার্সিটিতে ওর সঙ্গে দেখা করার জন্য। তখন ওর বন্ধুদের কাছ থেকে জানতে পারে যে গ্রাজুয়েশন কমপ্লিটের ওই রাতে ওহানিকে কিস করেছিল বেক্সেনজু। এই কথা শোনার পরে তো ওর মা বলে, ও আচ্ছা, সামনে থেকে আমাদের ডাম্প করা হচ্ছে, পিছনে পিছনে বেক্সেনজুর ঠিকই ফিলিংস আছে ওহানির জন্য। খুবই খুশি হয়ে যায় উনি। তারপরে দেখা যায় যে বেক্সেনজু এবং ওহানি এক দলে এবং কয়ংসু আর হেরা এক দলে, ওরা টেনিস খেলছে। তো বেক্সেনজু তো অনেক ভালো ছিল খেলায়, কিন্তু ওহানি একদমই খারাপ ছিল। আর ওহানির জন্য এই প্রথমবার জীবনে হেরে গিয়েছিল বেক্সেনজু। তখন ও কয়ংসুকে বলে যে আমরা আরও এক ম্যাচ খেলবো, কিন্তু অন্য কোনো দিন। এর মধ্যে ও অনেক প্র্যাকটিস করাতে থাকে ওহানিকে। ওহানিও কঠোর পরিশ্রম করতে থাকে টেনিস খেলা শেখার জন্য। ওরা এজন্য দুজন একসঙ্গে অনেক টাইম স্পেন্ড করতো, আর এটা কিন্তু খুবই উপভোগ করতো বেক্সেনজু। এদিকে বনজঙ্গ তো শয়ন স্বপনে শুধুমাত্র ওহানিকেই দেখতো। এদিকে ওহানিদের ওদের টেনিস ক্লাব থেকে একটা ট্যুরে নিয়ে আসা হয়। হেরা বেক্সেনজুকে ডেকে নিয়ে একটা নির্জন জায়গায় যাচ্ছিল, আর ওহানি ওদের চুপি চুপি ফলো করতে থাকে। তো এরা দুজন চুপি চুপি এখানে এসে যখন বসেছিল, তখন বেক্সেনজুকে উদ্দেশ্য করে হেরা বলে যে আমি আসলে অনেক দিন থেকেই তোমাকে অনেক পছন্দ করি, এই ব্যাপারে তোমার কী মত। ওখানে কয়ংসুও চলে এসেছিল। এদিকে আগে থেকেই তো দাঁড়িয়েছিল ওখানে ওহানি। আর এরা দুজন যখন দুজনকে দেখে বলে, তুমি কেন এখানে? আর ওহানি ওকে বলে, তুমি কেন এখানে? আর ওদের শব্দে এরা দুজন ছাড়া পেয়ে যায় আর ওদের দুজনকে ধরে ফেলে। মানে কয়ংসি আসলে অনেক দিন থেকেই পছন্দ করে আবার হেরাকে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে ওহানি প্র্যাকটিস করছিল। ও ভালোই খেলছিল, কিন্তু ওর পায়ে বল বেঁধে ও নিচে পড়ে যায় আর ও উঠতে পারছিল না। তখন ওর দিকে এগিয়ে আসে বেক্সেনজু কয়ংসুকে বলে, আমরা খেলাটা এখানে স্থগিত করছি কারণ আমার টিমমেট অসুস্থ। তারপরে ওকে কাঁধে করে নিয়ে চলে আসে। কিন্তু এরপরে ও আবারও বেক্সেনজুকে ফলো করা শুরু করে দিয়েছিল, কারণ বেক্সেনজু আর হেরা দুজনে মিলে মুভি দেখতে যাচ্ছিল আর ও ওদের ফলো করার জন্য এই ছদ্মবেশ নিয়েছিল। মনে মনে ওর খুবই খারাপ লাগছিল। কিন্তু এখানে ও আবার কয়ংসুকে দেখতে পায়, কারণ কয়ংসু হেরাকে ফলো করছিল। তাই এদের দুজনের মিশনই যখন এক, তখন এরা দুজন অ্যালায়েন্স হয়ে যায়, মানে ওরা মিত্র হয়ে যায়। আর ওরা ওই মুভি থিয়েটারে ওদের দুজনকে ফলো করতে ওদের দুজনের পিছনে বসে পড়ে। এভাবে ফলো করে ওরা দুজনে বাইরে বেরো হয়ে আসে। আর এখন ওহানির খুবই কষ্ট লাগে, আর ও বলে আমি ওদের আর ফলো করব না। ওরা দুজন যদি দুজনকে পছন্দ করে তবে আমরা আর কি করতে পারি। ঠিক তখনই ওখান দিয়ে একটা লোক যাচ্ছিল। ওনার আইসক্রিমে ধাক্কা লেগে যায় ওহানির। এতে ওই লোকের ওই কোটটা নষ্ট হয়ে যায়। তখন ওই লোক এদের কাছে অনেক টাকা দাবি করে। সেখানে বেক্সেনজু চলে আসে আর বলে এই পরিস্থিতি থেকে বাঁচতে হলে ওদের দৌড়াতে হবে। তাই ও ওহানিকে নিয়ে 1 2 3 বলে দৌড় শুরু করে দেয়। ওদিকে হেরাকে নিয়ে দৌড়াতে থাকে কয়ংসু। এভাবে ওই লোকদের কাছ থেকে ওরা পালিয়ে অনেক দূরে চলে আসে। কিন্তু ওহানি তো ধরা পড়ে গিয়েছিল যে ও ওকে ফলো করছিল। এরপরে ওহানিকে সেনজু একটা রাইডে নিয়ে আসে, আর এখানে শুধুমাত্র ওরা দুজনই কাপল ছিল, আর চারিদিকে ছিল সব ফ্যামিলি। ওহানি বলে আমরা ছাড়া এখানে কোনো কাপল দেখছি না। বেক্সেনজু বলে এখানে কাপল নেই, কারণ এখানে যারা কাপল আসে 6 মাসের ভিতরেই তাদের ব্রেকআপ হয়ে যায়। এই কথা শুনে তো ওই নৌকা থেকে ঝাঁপ দিয়ে দেয় ওহানি। এরপরে দেখা যায় ওর সমস্ত কাপড় চোপড় ভিজে যায়, আর ওর জন্য সেম একটা টি শার্ট নিয়ে আসে বেক্সেনজু। ওরা দুজন বসে অনেক ইমোশনাল কথা বলছিল। ওহানি বেক্সেনজুকে জড়িয়ে ধরে আর ওকে আবারও প্রপোজ করে। কিন্তু এদিকে হেরা এবং কয়ংসুর ডেট খুব একটা ভালো কাটে না। এরপরে আমরা দেখি যে ওরা আবার পুনরায় ফিরে এসেছে বেক্সেনজুদের বাড়িতে। বেক্সেনজুর মা যখন জানতে পেরেছিল যে ওহানিকে সেনজু কিস করেছে, তখন এই বাহানায় ফিরিয়ে নিয়ে এসেছে ওকে। ওহানি গোসল করার পরে ওর অন্তর্বাস খুঁজে পাচ্ছিল না। তখন সেনজু ওটা হাত ধরে তুলে নিয়ে বলে, দেখো এটা কত কিউট। মানে ও মক করতে থাকে এখন ওহানিকে। ওহানি এত বড় হয়েছে তবু ওর জিনিসপাতি একদম কিউট কিউট ছোট মানুষের মতো। তাই ওকে বলে তোমার তো এমনিও কিছু নেই, আর এগুলো পড়বে না তো কি। এভাবে খুনছুটিতে কাটছিল ওদের দিন। কিন্তু হঠাৎ করে বেক্সেনজুর কি মনে হয়, ও বলে ও বাড়িতে থাকবে না। ও বাড়ি ছেড়ে বাইরে গিয়ে ইনকাম করে তারপর পড়াশোনা করবে। ও নিজের জীবনকে এক্সপ্লোর করতে চায়। তাই ও বাড়ি থেকে সমস্ত কিছু গোছগাছ করে নিয়ে চলে যায়। ওহানির তো খুবই মন খারাপ হয়ে যায়, কারণ ও যেই এই বাড়িতে ফিরে এসেছে তখনই বেক্সেনজু চলে গিয়েছে। এবার বেক্সেনজু যে একটা রেস্টুরেন্টে কাজ নিয়েছিল, সেই রেস্টুরেন্টে প্রায় ওহানি গিয়ে বসে থাকতো শুধুমাত্র বেক্সেনজুকে দেখার জন্যই। একদিন ওহানি ওর জন্য চকলেট বানায় আর বলে ও সেনজুকে যে এগুলো দেবে। সেনজুকে তো একদম ওর প্রতি ফিদা হয়ে যাবে। সেদিন অনেক বৃষ্টি হচ্ছিল। ও ভিজতে ভিজতে গিয়ে ওর এই রেস্টুরেন্টে যেয়ে উপস্থিত। তো সেনজু ওকে দেখে তো শকড হয়ে যায়। সেনজু যখন ওকে বাড়িতে ফিরিয়ে দিয়ে আসবে তখন প্রচুর বৃষ্টি হওয়ার দরুন আর অনেক রাত হওয়ার দরুন কোনো গাড়ি পাওয়া যাচ্ছিল না।
সেনজু বাধ্য হয়ে ওর নিজের বাড়িতে নিয়ে আসে, মানে এখানে এসে ও যে বাড়িতে উঠেছে, তো এখানে ওর ঘরে এসে তো অনেক খুশি হয়ে গিয়েছিল ওহানি। ও তো এটাই চাইছিল। তো এখন বেকসেনজু নিজের মাকে ফোন দিয়ে বলে কিছুক্ষণ পরে একটা গাড়ি নিয়ে এসে ওহানিকে এখান থেকে নিয়ে যেতে। তবে বেকসেনজুর মা বলে উনি নাকি নিয়ে যেতে পারবে না। আসলে বেকসেনজুর মা তো চায় যে ওহানি এবং সেনজু একসঙ্গে সময় কাটাক। আর এখন কিন্তু বেকসেনজু এটাও বুঝতে পেরেছিল। ওরা দুজন যখন রাত্রে ঘুমাবে তখন বেকসেনজু উপরেই শুতে চেয়েছিল, কিন্তু ওহানি বলে তুমি ছেলে মানুষ, আমার উপরে শোয়া উচিত। তাই ওহানি উপরে শুয়েছিল, কিন্তু বেকসেনজুর অনেক শীত করছিল। ওহানি বারবার ওকে ঘাটাচ্ছিল তোমার শীত লাগছে না। আর এখন তাই উপরে চলে আসে বেকসেনজু আর বলে তুমিও এখানেই ঘুমিয়ে পড়ো। কিন্তু এভাবে ক্রাশের পাশে শুয়ে কার ঘুম আসে? ওহানি বকবক করতে থাকে। তখন বেকসেনজু বলে দেখো তুমি যেটা চাইছো সেটা কখনোই হবে না, তাই তুমি ঘুমিয়ে পড়ো। আর পরে দেখা যায় যে এমনভাবে ঘুমাচ্ছিল ওহানি যে বেকসেনজুর ঘুম তো হাওয়া হয়ে যায়। এত বাজেভাবে কেউ ঘুমাতে পারে? বেকসেনজু সারা রাত একদমই ঘুমাতে পারে না ওর অত্যাচারে। পরে ও অতিষ্ঠ হয়ে একদম উঠে পড়ে, সারা রাত্রি ও ঘুমাতে পারে না। সকালবেলা দেখা যায় ওকে পান্ডার মতো লাগছে। আর ওহানি বলে তোমার ভালো ঘুম হয়েছে তো? এরপরে দেখা যায় ওরা দুজন একসঙ্গে স্কুলে যাচ্ছে। ওহানির তো খুব মজা হচ্ছিল, ও এক রাত কাটিয়েছে। কিন্তু তারপরে আবার বেকসেনজু ওর সঙ্গে কুল আচরণ করতে শুরু করে। এরপরে ওহানিরা একটা জায়গায় বেড়াতে এসেছিল, ওখানে একটা গার্ডেন ছিল। ও ওই গার্ডেনে ঘুরছিল এবং একটা পাতা নিয়ে বসেছিল আর কল্পনা করছিল যে বেকচেনজু ওর কাছে এসেছে আর ওর পাশে বসেছে, ও ওর সঙ্গে কথা বলছে আর বেকচেনজু ওকে কিস করছে। এসবগুলো ও কল্পনা করতে থাকে, কিন্তু দেখা যায় ও ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল। ওর যখন ঘুম ভেঙে যায় তখন ওর মনে পড়ে যে এটা স্বপ্ন ছিল, কিন্তু এই স্বপ্নটা ওর কাছে অনেক বেশি সত্য মনে হচ্ছিল, কারণ ওর ঠোঁটে এখনো স্পর্শ পাচ্ছিল। এরপরে বেকচেনজুর সঙ্গে বসে বসে গল্প করতে থাকে। বেকচেনজু বলে ও ঠিক করে ফেলেছে ও ডক্টর হবে। ওহানি বলে ও স্বপ্ন দেখে ও সবসময় বেকচেনজুর কাছাকাছি থাকার জন্য নার্স হবে, মানে ওর সমস্ত স্বপ্ন সবকিছু ঘিরে শুধুমাত্র বেকচেনজুকে। বেকচেনজু বলে এটা এমন কোনো কঠিন কিছু নয়, তুমি যদি চেষ্টা করো তবে তুমি অবশ্যই পারবে। অর্থাৎ বেকচেনজুকে ওর প্রতি একটু সফট হতে দেখা যায়। তখনই সেনজুর কাছে কল চলে আসে। ওর বাবা অনেক অসুস্থ হয়ে গিয়েছিল, ওনার প্রায় হার্ট অ্যাটাক হতে গিয়েছিল। এখন তো সেনজুর মা অনেক ভেঙে পড়েছিল, ওদের সবারই অনেক টেনশন হচ্ছিল। সেনজুর বাবার একটা গেম কোম্পানি ছিল আর কিছুদিনের ভিতরে একটা নতুন গেম লঞ্চ হওয়ার কথা আছে। তাই বেকচেনজুকেই বাধ্য হয়ে ওর বাবার কোম্পানির হাল ধরতে হয়। কিন্তু এই কোম্পানির হাল ধরতে গিয়ে ওই হিমশিম খাচ্ছিল। আর এদিকে বাড়ির দিকটা সামলাচ্ছিল ওহানি, কিন্তু ওর রান্না তো ছিল প্রচুর বাজে, ওর রান্না ওরা দুই ভাই খেতেই পারতো না। কিন্তু দিন দিন বেকচেনজু প্রচুর টেনশনে পড়ে যাচ্ছিল। তখন ওহানি পিছন থেকে ওকে জড়িয়ে ধরে আর বলে তুমি চিন্তা করো না, সব কিছু আবার আগের মতো ঠিক হয়ে যাবে। আর এখন দেখা যায় ও রাত জেগে অনেক পরিশ্রম করতে থাকে, ও নতুন গেম নিয়ে অনেক কাজ করতে থাকে। কিন্তু ওর এই কাজের জন্য ওদের কোম্পানিকে স্পন্সর করতে হবে। আর বেকচেনজুর বাবা যে লোকের সঙ্গে কাজ করতো বেকচেনজু ওই লোকের সঙ্গে দেখা করে। আর দেখা করে জানতে পারে ওই লোকের নাতনির সঙ্গে বেকচেনজুর বিয়ের ঠিক হয়ে আছে। আর ওই নাতনি আর কেউই নয় বরং হেরা ছিল। আর এখন তো বেকচেনজু অবাক হয়ে যায়, ওর কোম্পানিকে স্পন্সর করতে গেলে ওকে হেরাকে বিয়ে করতে হবে। কিন্তু ও কিছুটা স্বস্তিও পেয়েছিল, কারণ চেনা কারোর সঙ্গে কাজ করতে ভালোই লাগে। ও এখন বিয়ের কথা কোনো কিছুই চিন্তা করছিল না, ও শুধু চিন্তা করছিল হেরার সঙ্গে কাজ করে ও ওদের বিজনেসটা ডেভেলপ করে ফেলবে। তো হেরাকে ও এটাও বলেছিল, হেরা বলেছিল যে এটা নিয়ে এত তাড়াহুড়োরও কিছু নেই। তবে বেকচেনজুর মায়ের ওহানির জন্য খুবই খারাপ লাগছিল। ওহানির খুব মন খারাপ হয়ে যায়। ও বেকচেনজুকে জিজ্ঞেস করে তুমি কি হেরাকে বিয়ে করবে? বেকচেনজু বলে কোম্পানির স্বার্থে যদি ওকে বিয়ে করতে হয় তবে বিয়ে করব, তাছাড়া ও আমার জন্য পারফেক্ট। তো আমি চিন্তা করছি আমি ওকে বিয়ে করব। এটা শুনে প্রচণ্ড কাঁদতে থাকে ওহানি, ওর মন বারবার ভেঙে যাচ্ছিল। পিছন থেকে ইঞ্জু এটা দেখে ফেলে। এদিকে কিন্তু বেকচেনজু অনেক চিন্তা করছিল। ওহানি খেতে ওর বাবার রেস্টুরেন্টে যায়। তখন বনজঙ্গু ওকে বলে আমি তোমার সঙ্গে ডেটে যেতে চাই। আর ওহানি এবার বলে ঠিক আছে, তবে আমরা ডেটেই যাব। মানে ও একটু জেলাস হয়ে ওর সঙ্গে সময় কাটাতে চেয়েছিল। ওরা দুজন মিলে একসঙ্গে বিভিন্ন জায়গায় যেতে থাকে, ঘুরতে থাকে, মানে ডেট করতে থাকে। আর এদিকে আমরা হেরাকে দেখতে পাই আর বেকচেনজুকে দেখতে পাই, ওরাও ডেট করছিল। তো ওদের চারজনের একসঙ্গে দেখা হয়ে যায়। বনজঙ্গুর সঙ্গে ওহানিকে দেখে বেশ জেলাস হয়ে গিয়েছিল বেকচেনজু আর বলে তোমাদের দুজনকে মানিয়েছে ভালো। এতে ওহানি আবার কষ্ট পায়। আর এখন বেকচেনজুর মা বেকচেনজুকে বোঝাতে থাকে যে তুমি তোমার মনের কথা শোনো, তোমার হৃদয়ে যে আছে তুমি তাকেই বিয়ে করবে। আর এখন ওরা তো খুবই চিন্তা করছিল, বেকচেনজুর বাবাও সুস্থ হয়ে বাড়িতে এসেছিল।
তখন ইঞ্জু ওর মাকে বলে যে ভাই আসলে ওহানিকেই পছন্দ করে, এটা বলে ও দৌড় দেয়। আর ওর ভাইকে এসে বলে, আমি তো জানি তুমি ওহানিকেই পছন্দ করো, তবে কি তুমি এই বিয়েতে রাজি আছো? হেরাকে কেন তুমি বিয়ে করবে? আসলে এটা নিয়ে চিন্তা করছিল বেক্সেনজুও, কারণ ইঞ্জু একদিন দেখে ফেলেছিল যেদিন গার্ডেনে বসেছিল ওহানি, সেদিন ওর ভাই এসেছিল এবং ওর ভাই এসে বসেছিল ওহানির পাশে। কিছুক্ষণ পরে ওহানিকে কিসও করেছিল, আর এটা ইঞ্জু দূর থেকে দেখতে পেয়েছিল। এরপরে ইঞ্জুকে দেখে ওর ভাই বলে চুপ, মানে ও কাউকে বলতে নিষেধ করেছিল। আর ওহানি মনে করেছিল ও আসলে স্বপ্ন দেখছিল, কিন্তু ওটা তো স্বপ্ন ছিল না। সেই থেকে ইঞ্জু জানে যে ওর ভাই ওহানিকেই পছন্দ করে। এদিকে বনজঙ্গ আবার বিয়ের জন্য প্রপোজ দেয় ওহানিকে, কিন্তু ওহানি ওর ওই প্রস্তাবে কিছুই বলে না। তখন ওহানির হঠাৎ করে হাতে লেগে যায়, আর ওহানির কি হয়েছে এটা দেখার জন্য বনজঙ্গ ওকে ধরে, কিন্তু ধরতে ধরতে ওরা দুজনে অনেক কাছাকাছি চলে এসেছিল। ইভেন ওরা চেয়ার থেকে পড়েও যায়। ওর যখন অনেক কাছাকাছি যাওয়ার চেষ্টা করে বনজঙ্গ, তখন ওহানি ওকে ঠেলে দিয়ে সোজা ওখান থেকে দৌড়ে বাইরে চলে আসে। বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল, ও ভিজতে ভিজতে ফিরছিল। ও ফেরার সময় দেখতে পায় ছাতা নিয়ে অলরেডি ওর জন্য অপেক্ষা করছে বেক্সেনজু। বেক্সেনজু বলে, তুমি কি ওর সঙ্গে দেখা করতে গিয়েছিলে? বনজঙ্গ তোমাকে প্রপোজ করেছে, তুমি তাকে কি উত্তর দিয়েছো? তখন ওহানি ওকে বলে, আমি ঠিক করেছি আমি ওকেই বিয়ে করব। আর আমরা তোমাদের বাড়ি থেকে চলেও যাচ্ছি, আমরা দুজনে মিলে বাবার বিজনেসে উন্নতি করব। তখন বেক্সেনজু ওকে বলে, তার মানে তুমি আমার প্রতি যে ফিলিংস ছিল সেটা পাল্টে ফেলছো? তখন ওহানি বলে, হ্যাঁ, কারণ তুমি তো আমাকে পছন্দই করো না। এই ওয়ান সাইডেড লাভ, মানে একতরফা ভালোবাসতে বাসতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। গত 4 বছর ধরে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এখন আর আমি তোমাকে ভালোবাসতে চাই না। তখনই ওকে কিস করে নেয় বেক্সেনজু। আর এভাবে হঠাৎ কিস করার দরুন বেশ অবাকই হয়ে গিয়েছিল ওহানি। বেক্সেনজু ওহানিকে বলে, তোমার হৃদয়ে শুধু আমি আছি, আমি ছাড়া তুমি আর অন্য কাউকেই ভালোবাসতে পারো না, ঠিক আছে? ওহানি ওকে বলে, এই নিয়ে দ্বিতীয়বার। বেক্সেনজু বলে, কি? ওহানি বলে, কিস। তখন বেক্সেনজু ওকে জড়িয়ে ধরে বলে, এটা তৃতীয়বার। এরপরে ও বাড়িতে এসে ওর বাবা মাকে বলে যে আমি ওহানিকেই বিয়ে করব। সবাই তো বেজায় খুশি হয়ে গিয়েছিল, কিন্তু ও শর্ত দেয় যে ও আসলে ওর গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পরেই বিয়ে করবে। তো সবাই এতে রাজি হয়ে গিয়েছিল, আর এদের দুজনের ভিতরে একটা রোমান্টিক আবহাওয়া ক্রিয়েট হয়। ওরা দুজনেই বেশ খুশি ছিল এবং দুজন দুজনকে ভালোবাসতে শুরু করে। আর ওর মা আড়াল থেকে ওদের ছবি তুলতে থাকে। এদিকে হেরা এই কথা জানার পরে তো প্রচণ্ডভাবে ভেঙে পড়েছিল আর অনেক কাঁদতে থাকে। এবং আরও একজন ব্যর্থ প্রেমিক আছে, সে হলো বনজঙ্গু, সেও কাঁদতে থাকে। আর বেক্সেনজুর মা হঠাৎ করেই সবাইকে বলতে থাকে যে আমি ঠিক করেছি আগামীকালই বেক্সেনজুর বিয়ে দিব। মানে বেক্সেনজুর মা আসলে খুব দ্রুত ওদের বিয়ে দিতে পারলে বাঁচে, যদি বেক্সেনজুর আবার মত চেঞ্জ হয়ে যায়, তাই দ্রুতই ওদের বিয়ের ব্যবস্থা করে। আর এখন হানিমুনে কোথায় যাবে এই চিন্তা করছিল ওহানি। তো ওরা ঠিক করে ওরা জেজু আইল্যান্ডে যাবে। আর এখন ওরা দুজনেই আসলে খুব খুশি ছিল। আর বেক্সেনজু রাতে শুয়ে শুয়ে যখন ভাবছিল ওহানির কথা, তখন ইঞ্জু ওকে বলে, ওহানি তোমার জন্য পারফেক্ট আছে, তোমার একটু ক্যারেক্টার ডিসঅর্ডার আছে, তুমি কারোর সঙ্গে ভালোভাবে মানিয়ে নিতে পারো না, কিন্তু ওহানি তোমাকে ছেড়ে কখনোই যাবে না, তাই তোমার জন্য ওহানিই পারফেক্ট। আসলে এমন কিছু মানুষ কিন্তু আমাদের চারপাশেও আছে যাদের সামলানো কঠিন, আর ওদের জন্য ওহানির মতো মেয়েই দরকার। তো দেখা যায় যে পরদিন ওদের বিয়ে ঠিক হয়ে যায়, মানে ওদের বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যায়। সেখানে সবাই এসেছিল। হেরা এসে কংগ্রাচুলেশন করে ওহানিকে। ওহানিকে ইঞ্জু বলে, তুমি একদমই ভয় পাবে না, তুমি মনে হয় অনেক নার্ভাস, কিন্তু আমি তোমাকে একটা কথা বলছি, বলে ওর কানে কানে কী যেন বলে তা আমাদের শোনানো হয় না। এরপরে দেখা যায় যে ওহানির বাবা ওকে নিয়ে আস্তে আস্তে তুলে দেয় বেক্সেনজুর হাতে। বেক্সেনজু এবং ওহানির শপথবাক্য পাঠ করে দুজন দুজনকে জন্ম জন্মান্তরে সঙ্গী করে নেয়। এরপরে বেক্সেনজু ওহানির হাতে ওর রিংটা পরিয়ে দেয়। সবাই অনেক খুশি ছিল। এবার ওহানি যখন ওর হাতে পরাতে যাবে, তখন ওর হাত থেকে রিংটা পড়ে যায়। মানে বিয়ের দিনও ওর ঝামেলা করতেই হবে। বেক্সেনজু তো ওর উপর রেগে যায় যে বিয়ের দিনও একে ঝামেলা করতেই হবে, মানে ও থাকা মানে জীবনে অ্যাডভেঞ্চারের অভাব নেই। তো বেক্সেনজুর দিকে তাকিয়ে একটু কেমন করতে থাকে ওহানি। আর ওহানি ইঞ্জুকে কি বলেছিল এটা বলে দেয় বেক্সেনজুকে। আর বেক্সেনজু ইঞ্জুর দিকে তাকিয়ে থাকে, আর এরপরে ওহানি ওকে কিস করে নেয়। আসলে ইঞ্জু ওকে ওই কথাই বলেছিল যে ওই দিন গার্ডেনে তুমি স্বপ্ন দেখোনি, বরং তোমাকে ভাইয়া সত্যিই কিস করেছিল। আর ও যখন ওকে কিস করছিল ওর তো দম বের হয়ে যাচ্ছিল, তারপরেও কিস করতে থাকে। এদিকে বনজঙ্গ প্রচণ্ড কষ্ট পাচ্ছিল, চোখের সামনেই প্রিয়তমার বিয়ে হয়ে যাচ্ছে। এরপরে ওরা দুজন হানিমুনে জেজু আইল্যান্ডে আসে। এখানে এসে ওরা দুজন অনেক খুনসুটি করতে থাকে, কিন্তু খুনসুটির মাঝে মাঝে ওদের অনেক প্রেমও ছিল। আর এই প্রথম ওরা দুজন দুজনকে এত কাছে পেয়েছে। বেক্সেনজু ওকে নিয়ে রুমে আসে।
কিন্তু ওহানি ওকে আটকে দিয়ে বলে যে আমি এখনো প্রস্তুত নই। বেক্সেনজো বলে কিসের জন্য, আমি আর ওয়েট করতে পারবো না, এটা বলে ওকে কিস করতে থাকে। এভাবে তো স্বপ্ন পূরণ হয়ে যাচ্ছিল ওহানির। হানিমুন শেষে ওরা ফিরে আসে। ওহানি চুপি চুপি বেক্সেনজোর ওয়ালেট খুঁজতে যায়, কারণ ওর ভিতর থেকে ওর আইডি কার্ডটি নিবে, কারণ ওদের বিয়ে হলেও রেজিস্টার হয়নি এখনও। তাই যেহেতু ওর শাশুড়ির সঙ্গে মিলে রেজিস্ট্রেশন করবে, তার জন্য তো লাগবে বেক্সেনজোর আইডি কার্ডটা। তো বেক্সেনজো ওকে ধরে ফেলে আর ওহানিকে বলে তুমি চুপি চুপি আমার ওয়ালেট চুরি করা শুরু করে দিয়েছ। এরপরে ওর কাছ থেকে ওর ওয়ালেটটি নিয়ে নেয়, নিয়ে সেটি ওর নিজের বালিশের নিচে রাখে। আর এটা কিন্তু আবার দেখে নিয়েছিল ওহানি। ওহানি তো টার্গেটেই ছিল ওটাই চুরি করবে। বেক্সেনজো রাতে ঘুমিয়ে যাওয়ার পরে ও দেখতে থাকে ও ঘুমিয়েছে কিনা। এরপরে চুরি করে ওয়ালেটটিও নিয়ে নেয়। ওর ভিতর থেকে ওর আইডি কার্ডটি খুব দ্রুতই ও খুলে নিয়ে নেয়। এরপরে ওর শাশুড়ির সঙ্গে ওদের বিয়ের রেজিস্ট্রেশন করানোর জন্য আসে, কিন্তু ওখানে থাকা মহিলা ওদের বলে যে অলরেডি আপনাদের বিয়ের রেজিস্ট্রেশন তো হয়েই গিয়েছে এবং এটা করেছে মিস্টার বেক্সেনজো। আর ওহানি এখন বেক্সেনজোর ওই কার্ডটা আবার বেক্সেনজোকে দিয়ে দেয়, আর বেক্সেনজোর কাছে পুনরায় আবারও ধরা পড়ে যায়। এদিকে আমরা হেরাকে দেখি আর কোয়ংসুকে দেখি, ওদের দুজনের ভিতরে একটা ভালো বন্ডিং আস্তে আস্তে ডেভেলপ করছিল। আর এদিকে এখন তো নার্সিংয়ের প্রিপারেশন নিচ্ছিল ওহানি। বেক্সেনজো ওকে মক টেস্ট নিচ্ছিল, তো এখানে ওহানি ভালোই করছিল, ওর প্রিপারেশন ভালোই ছিল, কিন্তু কিছু জিনিস প্র্যাকটিক্যালে দেখাতে হবে, আর সেটাই ও এখন বেক্সেনজোর সঙ্গে প্র্যাকটিস করতে চায়। বেক্সেনজোকে ও বলে ও যদি পরীক্ষায় পাশ করে তবে ক্রিসমাসের দিন ওরা ডেটে যাবে। বিয়ের পরে ওরা একদিনও ডেটে যায়নি। তারপরে ওরা প্র্যাকটিক্যালি ওই টেস্টগুলো করতে থাকে, কিভাবে সিপিআর দিতে হয়, কিভাবে একজন অচেতন মানুষের জ্ঞান ফেরাতে হয়। তো এসব করতে করতে বেক্সেনজো ওকে জড়িয়ে ধরে। ওহানি জিজ্ঞেস করে এটা কি হলো। বেক্সেনজো বলে পড়ার ফাঁকে এটা তো একটা পার্ট হতেই পারে। ঠিক তখনই ওদের রুমে ইঞ্জু চলে আসে আর বলে তোমরা ভুলে যেও না তোমাদের রুমের পাশে একটা বাচ্চা ছেলে থাকে, তাই তোমাদের সাবধান থাকা উচিত। আহারে, বেচারা ভাই এবং ভাবি আসলে লজ্জায় পড়ে গিয়েছিল। এরপরে আমরা দেখতে পাই যে ওর ইন্টারভিউ চলছিল, কিন্তু ওখানে ওর ইন্টারভিউ খুব একটা ভালো হয় না, কারণ প্রফেসরটা ছিল খুবই খারাপ। ওর ব্যাড লাক, ও পাশ করতে পারে না। বেক্সেনজো ওকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য বলে যে আমরা আগামীকালকে ডিনারে যাব। যখন ওরা ডিনারের উদ্দেশ্যে যাবে তখন দেখা যায় রাস্তায় একটা লোকের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর এটা সামনে পড়ে যায় ওহানির। ওহানি তখনই ওই লোকটাকে সিপিআর দিতে থাকে, দেওয়ার ফলে ওর জ্ঞান ফিরে যায়। এদিকে আমরা একটা লন্ডনী মেয়েকে দেখি, এর সঙ্গে আজকাল খুব ভাব জমে গিয়েছিল বনজঙ্গর। এদিকে ওই রোগীকে বাঁচানোর জন্য ডাক্তার অনেক প্রশংসা করতে থাকে ওহানির। ওহানিও জীবনের মানে খুঁজে পেয়ে গিয়েছিল, কিন্তু ওর মনে পড়ে ওর তো বেক্সেনজোর সঙ্গে ডিনারে যাওয়ার কথা ছিল। তো দেখে যে বেক্সেনজো ওর জন্য এখনও ওয়েট করছে। তো বেক্সেনজো কিন্তু খুবই খুশি হয়েছিল ওহানির পরে। তারপরে ওরা দুজন দুজনকে মেরি ক্রিসমাস বলে, আর দুজনেই অনেক খুশি ছিল, কারণ এটা ওদের জীবনের সবথেকে সেরা ক্রিসমাস ছিল। ওহানি বলে ও নার্সিংয়ের জন্য আবারও ট্রাই করবে, আর ওর সঙ্গে এবার সবসময় আছে বেক্সেনজো। এরপরে বেক্সেনজোকে ও কিস করে, আর বেক্সেনজো ওরে হঠাৎ কিস পেয়ে বলে আমার মনে হচ্ছে তুমি কিস করতে অনেক বেশি পছন্দ করো। এদিকে দেখা যায় যে বনজঙ্গ ওর নিজের একটা রেস্টুরেন্ট খুলে ফেলেছিল, ওর সঙ্গে লন্ডনী মেয়েটি তো সবসময় ছিল। এদিকে মিনাজুরির অবস্থাও খুবই ভালো ছিল, ওরা দুজনেই ওদের মনের মানুষ পেয়ে গিয়েছিল। অন্যদিকে আমরা ইঞ্জুকে দেখি যে ওকে কেউ একজন লাভ লেটার দিচ্ছিল, কিন্তু ওর ভাইয়ের মতো ও মেয়েদেরকে অ্যাভয়েড করে চলে যাচ্ছিল। এদিকে এরা তিনজন তো অনেক হ্যাপি ছিল, আর হেরাও ভালো ছিল, আর সবার হ্যাপি এন্ডিংয়ের মধ্য দিয়েই শেষ হয়ে যায় এই ড্রামাটি। তো এই ছিল যে একটি মেয়ে শাস্ত্রার মতো কিভাবে একটি ছেলের পিছনে ঘুরে ঘুরে তার মন জয় করে তাকে বিয়ে করেও নিতে পারে। মাত্র 21 বছর বয়সে ওরা বিয়ে করে ফেলেছিল। তো ওদের এই রোমান্টিক গল্প আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।